আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত এনআইজিসি হোম কলেজের পক্ষ থেকে তোমাদের প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি আবুল কালাম আজাদ, প্রভাষক, বাংলা বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের লেকচার নম্বর 21তম লেকচারের আলোচ্য বিষয় হচ্ছে সুচেতনা কবিতার পার্ট 2। প্রিয় শিক্ষার্থীরা, ইতিপূর্বে আমরা এই কবিতার পার্ট 1 নিয়ে কথা বলেছি। সেখানে আমরা কবি পরিচিতি এবং পাঠ বিশ্লেষণ করেছিলাম। তোমাদের গত ক্লাসে কথা দিয়েছিলাম যে আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্নের অ্যান্সার দিব। সেই প্রশ্নগুলো জানলে তোমাদের কবিতার যে পাঠ বিশ্লেষণ ছিল সেটা আরো ভালো করে বুঝতে পারবে। এছাড়া এই অনুধাবনমূলক প্রশ্নগুলো জানলে তোমাদের এই কবিতা থেকে যে সৃজনশীল আসুক না কেন তোমরা উত্তর প্রদান করতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, চলো কথা না বাড়িয়ে আমরা যে বোর্ডে সৃজনশীলগুলো লিখেছি অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নগুলো লিখেছি সেগুলো আলোচনা করি। তোমরা একটু খেয়াল করো, আমরা এখানে অনেকগুলো অনুধাবনমূলক প্রশ্ন দিয়েছি। তোমাদের পাঠ্য বইয়ে যে লাইন রয়েছে অর্থাৎ সচেতনা কবিতার যে পংক্তি বা চরণ রয়েছে, এখানে আরো অনেকগুলো অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া যেত, কিন্তু আমরা এখানে মাত্র 15টি দিয়েছি। 15টি অনুধাবনমূলক প্রশ্ন জানলে তোমাদের কবিতার যে মূল মেসেজ, সেই মূল মেসেজগুলো কিন্তু এখানে আমাদের চলে আসবে। প্রথম একটি প্রশ্ন রয়েছে, দেখো খেয়াল করো, পৃথিবীর গভীরতর অসুখ এখন উক্তিটি ব্যাখ্যা করো। অর্থাৎ এই পৃথিবীর গভীরতর অসুখ এখন এটি দ্বারা কি বোঝানো হয়েছে একটু খেয়াল করো। প্রথম দিকেই তোমাদের ছিল যে পৃথিবীর এখন গভীরতর অসুখ। এর মানে কি? এর মানে হচ্ছে যে উল্লেখিত কবির সমসাময়িক কালে যে পৃথিবীতে বিরাজমান ধ্বংসোন্মুখ অবস্থার দিক, সেটা কিন্তু কবির চোখে সুন্দরভাবে ফুটে উঠেছে। কিভাবে ফুটে উঠলো? কারণ কবি ছিলেন মানবপ্রেমী। তার সমসাময়িক কালে পৃথিবীতে মানুষের যে একটা বিরাজমান অসহিষ্ণুতা এবং ভয়ঙ্কর রূপ তিনি প্রত্যক্ষ করেছেন। অগণিত প্রাণহানি হয়েছে, রক্তপাতের ঘটনা তাকে মর্মাহত করেছে। এই ধ্বংসাত্মক রূপকে তিনি পৃথিবীর গভীরতর অসুখ বলে সম্বোধন করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খেয়াল করি যে গভীরতর অসুখ মানে এতটাই পৃথিবী এখন অসুস্থ, এতটাই ধ্বংসাত্মক কার্যকলাপে পৃথিবী নিমজ্জিত, এই জিনিসটি কবির চোখে গভীরতর অসুখ বলে কবি সম্বোধন এবং ধরা পড়েছে কবির চোখে। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর রক্ত সফলতাকে কবি শেষ সত্য বলে মনে করেন না কেন? কারণ হচ্ছে পৃথিবীতে মানুষের আলোকিত ভবিষ্যৎ সম্পর্কে পরম আশাবাদী দৃষ্টিভঙ্গির কারণে পৃথিবীর রক্ত সফলতাকে কবি শেষ সত্য বলে মনে করেন না। কারণ কবি ছিলেন পরম আশাবাদী। কবি কিন্তু আশাবাদী মানুষ ছিলেন, হতাশাবাদী মানুষ ছিলেন না। এই জন্যই কিন্তু পৃথিবীর রক্ত অর্থাৎ মানে যুদ্ধ রক্ত সফলতাকে তিনি শেষ সত্য বলে কিন্তু মনে করেননি। কেন মনে করেননি? কারণ হচ্ছে পৃথিবীতে সভ্যতা বিকাশের পাশাপাশি বহু যুদ্ধ, রক্তপাত, প্রাণহানি সংঘটিত হয়েছে এবং এখনো কিন্তু বর্তমানে পৃথিবীতে হচ্ছে। মানুষের জীবনের বিফলতা এবং সফলতা অতীতেও ছিল, এখনো আছে। কিন্তু কবির স্থির বিশ্বাস রক্তের বিভৎসতা থেকে ভবিষ্যতে পৃথিবীর মানুষের মুক্তি মিলবেই। আর এই আশাবাদী দৃষ্টিভঙ্গির কারণে পৃথিবীর রক্ত সফলতাকে কবি শেষ সত্য বলে মনে করেন না। অর্থাৎ এটা ছিল কবির স্থির দৃষ্টিভঙ্গি। 3, না এলেই ভালো হতো অনুভব করে। অর্থাৎ না এলেই ভালো হতো অনুভব করে, এই কথা দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন একটু খেয়াল করো। যে মানুষ যে জন্মগ্রহণ করেছে, মানুষের জন্মগ্রহণ করাটাকে তিনি অর্থাৎ মানুষ রূপে জন্ম না নেওয়াকে কবি আপাতত কাঙ্ক্ষিত মনে করেছেন। এই জন্য কবি লাইনটি বলেছেন যে না এলেই ভালো হতো অনুভব করে। কেননা যুদ্ধ, রক্ত, সফলতার দ্বন্দ্বে মানব সভ্যতা দোলায়িত। পৃথিবী ব্যক্ত গভীর অসুখ বা বিপর্যয়, ব্যক্তি থেকে সমাজ সবই এর দ্বারা কিন্তু আচ্ছন্ন। এমন পরিস্থিতিতে ব্যক্তিক বা সামষ্টিক সংকট প্রত্যক্ষ করে পৃথিবীতে মানব রূপে জন্ম না নেওয়াকে কবির নিকট আপাততভাবে কাঙ্ক্ষিত মনে করেছেন। অর্থাৎ না এলেই ভালো হতো অনুভব করে চরণটি দ্বারা এই কথাগুলো বুঝিয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখন এই অনুধাবনমূলক প্রশ্নগুলো দিবে তখন কিন্তু অবশ্যই 4 থেকে 5 ভাগে দিবে। 2টি পার্ট হবে, একটি হচ্ছে জ্ঞানমূলক আর একটি হচ্ছে অনুধাবনমূলক। আমি যে প্রথম 3টি প্রশ্নের উত্তর দিলাম, তাহলে তোমরা বুঝতে পারছো যে একটা অনুধাবনমূলক প্রশ্নের
কতটুকু আসলে তার রেঞ্জ বা সময়সীমা বা তোমার কতটুকু লিখতে হবে। আমরা আগে গত আগের ক্লাসে বলেছিলাম যে তোমরা জ্ঞানমূলকটা অর্থাৎ জ্ঞানমূলক অংশটা অবশ্যই তোমরা এভাবে দিবে। ক নাম্বার, এটা যেমন খাতার পৃষ্ঠা, ক নাম্বারটা তখন এইভাবে শুরু করবে। যখন খ নাম্বার অ্যানসার দিবে তখন কিন্তু একই পৃষ্ঠায় এই খ নাম্বারের জ্ঞানমূলক, তারপরে অনুধাবনমূলক এইভাবে তোমরা লিখবে। 4 থেকে 5 বাক্যের কিন্তু আমাদের অনুধাবনমূলক শেষ হয়ে যাবে। তোমরা যদি এভাবে দিতে পারো তাহলে দেখবে যে ভালো নম্বর পাবে তোমরা। অনুধাবন লেখার স্টাইল কিন্তু এটা ফলো করবে, অর্থাৎ ক এবং খ কিন্তু এক বাক্যে দিবে। আর এই যে খ নাম্বারটা কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে জ্ঞানমূলক, একটা হচ্ছে অনুধাবনমূলক, দুটি প্যারায় করবে। এভাবে লিখবে, একটা সৌন্দর্য বৃদ্ধি পায়। যে শিক্ষক মহোদয় খাতা দেখবেন, তোমার খাতাটা দেখলে তার ভালো লাগবে, এজন্য তুমি এখানে ক খ যখন এক পৃষ্ঠায় লিখবে বা সুন্দর করে লিখবে তখন 3 নম্বর পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তারপর আবার খেয়াল করো আমাদের অনুধাবনমূলক প্রশ্ন। আমি একটু সংক্ষেপে বলে যাচ্ছি, মূল কথা বলে যাচ্ছি। ভালো মানব সমাজ বলতে কবি কি বুঝিয়েছেন? ভালো মানব সমাজ বলতে কবি আমাদের যে মানব সমাজ, অর্থাৎ মানব সমাজে যে এখন যে বর্তমান পরিস্থিতি, একটা ধ্বংসযোগ্য কার্যকলাপ, এই কার্যকলাপ থেকে একদিন মানব সমাজ একটি সুন্দর নির্মল মানব সমাজে পরিণত হবে। এই জন্যই এই মানব সমাজের প্রতি ইঙ্গিত প্রদান করেছেন। কেন? মানুষই পারে একটি সমাজকে ভালো করতে, মানুষই পারে একটি সমাজকে ভালোর দিকে ধাবিত করতে। 5, মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে বলতে কবি কি বুঝিয়েছেন? মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে, অর্থাৎ মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে, এর মানে হচ্ছে যে প্রতিটি মানুষই কিন্তু পৃথিবীর কাছে ঋণী। কেননা পৃথিবীর কাছ থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে। মানুষ পৃথিবীতে ধ্বংসযজ্ঞ যেমন পরিচালনা করে, আবার এই পৃথিবী থেকেই এক সময় ধ্বংসযজ্ঞ মানুষই কিন্তু কি করে? নির্মূল করে। যার কারণে এই যে প্রাকৃতিক পরিবেশ বা প্রাকৃতিক আবহাওয়া, এখান থেকে কিন্তু মানুষ অনেক কিছু শিখতে পারে। সেজন্য কবি বলেছেন মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে। 6, ক্লান্ত ক্লান্তিহীন নাবিক বলতে কবি কি বুঝিয়েছেন? অর্থাৎ দেশ, জাতি এবং সমাজের মঙ্গলের জন্য যারা একনিষ্ঠভাবে কাজ করছে তাদেরকে কবি ক্লান্ত ক্লান্তিহীন নাবিক বলে সম্বোধন করেছেন। কেন? যে অ্যাকচুয়ালি মানুষ রয়েছে যারা দেশে বা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, যুদ্ধ, দাঙ্গা, হাঙ্গামা এগুলোকে লাঘব করার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আজ শ্রান্ত এবং ক্লান্ত, একেবারে অবসন্ন হৃদয় নিয়ে বসে আছেন, কবি তাদেরকে ক্লান্ত ক্লান্তিহীন নাবিক বলেছেন। 7, কবির প্রাণ অনেক রূঢ় রুদ্রে পড়েছে কেন? অনেক রূঢ় রুদ্র মানে কি? রূঢ় রুদ্র মানে হচ্ছে প্রতিকূল পরিবেশ বা প্রতিকূল আবহাওয়া, যেটাই হোক না কেন কবির প্রাণ রূঢ় রুদ্র এই জন্যই হয়েছে যে বর্তমান পৃথিবীর যে দাঙ্গা হাঙ্গামা, মারামারি, রাহাজানি, খুনাখুনি এগুলো দেখে কবির মন ব্যথিত। কবি এই সমস্ত দাঙ্গা হাঙ্গামা সমাজ, দেশ এবং পরিবার থেকে উচ্ছেদ করার জন্য কবি নির্জনতা খুঁজেছেন। নির্জনতার মধ্যে একটি সুচেতনা উদ্ভব হবে। এই সুচেতনা দিয়ে মানুষের একটি মূল্যবোধ সৃষ্টি হবে। মূল্যবোধের মধ্য দিয়ে এই পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা, মারামারি লাঘব হবে। এই জন্য কবির প্রাণ আজ অনেক রূঢ় রুদ্রে ঘুরছে। আর শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয় বলতে কবি কি বুঝিয়েছেন? শাশ্বত রাত্রির বুকে, যে রাত্রির বুকে, অর্থাৎ এখানে শাশ্বত রাত্রি বলতে পৃথিবীর মধ্যে যে দাঙ্গা হাঙ্গামা বা পৃথিবীর যে নেতিবাচক জিনিসগুলো ছিল এগুলোর মধ্যে নিমজ্জিত থেকেও এক সময় সকল প্রকার নেতিবাচক চিন্তা চেতনা, নেতিবাচক কর্মযজ্ঞ একদিন শেষ হয়ে যাবে। শেষ হয়ে মুক্তির দিশারি হয়ে সূর্যের আলো ফুটবে। অর্থাৎ অনন্ত সূর্যোদয় মানে এখানে মুক্তির দিশা হিসেবে সম্বোধন করেছেন যে পৃথিবীর মানুষ এক সময় সেই রকম বাধা বিপত্তি, যত রকম হত্যাযজ্ঞ, নেতিবাচক কর্মযজ্ঞ থেকে বের হয়ে ঠিকই এক সময় পৃথিবীর মানুষ মুক্তির দিশা খুঁজে পাবে। এই জন্য কবি বলেছেন শাশ্বত রাত্রির বুকে সকলে অনন্ত সূর্যোদয়। 9, সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। চরমটিতে কবি কি বুঝিয়েছেন? সে অনেক শতাব্দীর মনীষীর কাজ, অর্থাৎ এই পৃথিবীর যে এখন বর্তমান অবস্থা, এই পৃথিবী থেকে এই পৃথিবীকে ভালো অবস্থানে পৌঁছাতে হলে অনেক শ্রম বা অনেক মনীষীদের গবেষণার ফল হতে হবে। অর্থাৎ মনীষীরা যদি গবেষণা করে, মনীষীরা এবং মানুষরা যদি ঐকান্তিকভাবে ঐক্যবদ্ধভাবে পৃথিবীর পক্ষে কাজ করে তাহলে এটা সম্ভব। যে এই জন্য কবি বলেছেন সে অনেক শতাব্দীর মনীষীর কাজ।
যে এই বর্তমান পৃথিবীকে যদি একটি নির্মল জায়গা বা একটি সুন্দর জায়গায় পৌঁছাতে হয় তাহলে কিন্তু অনেক শতাব্দী বা এখানে বলছে অনেক সময় লাগবে, অনেক সময় এবং অনেক মানুষের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। 10 এই পথে আলো জ্বেলে এই পথে পৃথিবীর ক্রমমুক্তি হবে। ক্রমমুক্তি মানে ধারাবাহিকভাবে, অর্থাৎ তুমি ভালো পথে থেকে ভালো পথে আলো জ্বেলে তাহলে তুমি যদি আলো জ্বালাতে পারো তাহলে পৃথিবীর ধীরে ধীরে মুক্তি হবে। কেন মুক্তি হবে? কেননা আমরা যদি সমাজের জন্য বা দেশের জন্য যদি মঙ্গলজনক কাজ করি, সকল প্রকার অপসংস্কৃতি কুসংস্কার এগুলো সমাজ থেকে মনোচ্ছেদ করতে পারলে পৃথিবী দেখবে যে এই পথে, অর্থাৎ তুমি যদি তোমার ভালো পথ রয়েছে সেই ভালো পথে পৃথিবীর একদিন মুক্তি করবে। 11 সচেতনা কবিতায় কবি নির্জনতা প্রত্যাশা করেছেন কেন? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে সচেতনা কবিতায় আমরা দেখতে পাই কবি প্রথম দিকেই নির্জনতা করেছেন। কেননা নির্জনতা তিনি এজন্যই করেছেন যে বর্তমান পৃথিবী এতটাই প্রতিকূল পরিবেশে আচ্ছন্ন, যার ফলশ্রুতিতে কবি কল্পনাও করতে পারেন না যে এভাবে যদি পৃথিবী বিরাজমান থাকে, পৃথিবীর মধ্যে হত্যাযোগ্য নেতিবাচক চিন্তা চেতনা, নেতিবাচক কর্মযোগ্য পরিচালিত হতে থাকে, তাহলে একদিন না একদিন পৃথিবী ধ্বংসের দিকে ধাবিত হবে। অর্থাৎ পৃথিবী ধ্বংসের দিকে ধাবিত হলে পৃথিবীর মানুষগুলো ধ্বংস হয়ে যাবে। এর ফলশ্রুতিতে কবি নির্জনতা করছেন, অনেক বনানী করছেন, যে বনানীর ফাঁকে বা দারুচিনি দ্বীপে হয়তো গেলে কবি এই পৃথিবীর যে কোলাহলময় থেকে অনেক দূরে থাকলেন কবির সুচেতনা বা সুবুদ্ধি জাগ্রত হবে। শুভ চেতনা যদি জাগ্রত হয়, এই শুভ চেতনাকে কাজে লাগিয়ে পৃথিবীর মানুষগুলোকে উদ্বুদ্ধ করা যাবে। কবি এই জন্যই এই কবিতায় নির্জনতা প্রত্যাশা করছেন। 12 মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি চরণটি ব্যাখ্যা করো। অর্থাৎ এই মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, অর্থাৎ কবি একটা সময় বলেছিল যে মানব রূপে জন্ম নেওয়াটাকে তিনি কাঙ্ক্ষিত মনে করেননি। পরবর্তীতে যখন তিনি শিশিরের ছোঁয়া পেলেন তখন মনে করেছেন যে না, মানব জন্মটা হয়তো সার্থক হয়েছে। এই জন্য মাটি এবং পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছে কবি টের না পেলেও অবশেষে কিন্তু একটা সময় ঠিকই টের পেয়েছেন। কেন টের পেয়েছেন? কারণ হচ্ছে এখানে কবি বলেছেন যে মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছে, এর দ্বারা যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে কবির যে উদাসীনতা কেন? উদাসীনতা এই জন্য যে পৃথিবীর যে কোলাহল পরিবেশ, পৃথিবীর মধ্যে যে একটা বিশৃঙ্খল অবস্থা, যেখানে কোনো সুবিন্যস্ততা খুঁজে পাওয়া যায় না, এই জন্য কবি তার মানব জন্মটাকে এখানে ব্যর্থতায় পর্যবসিত মনে করেছেন। 13 আজ নয় ঢের দূর অন্তিম প্রভাত বলতে কবি কি বুঝেছেন? কবি বলছেন যে আজকের পৃথিবী হয়তো কোলাহলময়, আজকের পৃথিবী হয়তো বিশৃঙ্খলাময় রয়েছে, কিন্তু আজকে নয় অর্থাৎ বর্তমানে হয়তো নয়, কিন্তু অন্তিম প্রভাতে খুব কাছাকাছি সময়ে এই বিশৃঙ্খল পরিবেশ থেকে পৃথিবী মুক্তির দিশা বা মুক্তির প্রদীপ পেয়ে যাবে, বা শুভ চেতনার মধ্য দিয়ে বা মূল্যবোধের মধ্য দিয়ে একদিন প্রভাত বা সূর্য উদয় করবে। এখানে সূর্যোদয়ের মধ্যে বলতে মানুষের যে শুভ বুদ্ধির চিন্তা চেতনা উদয় করবে, পৃথিবী সেরকম বিশৃঙ্খল জায়গা থেকে বের হয়ে আসবে, পৃথিবীর মানুষগুলো সুস্থ স্বাভাবিক এবং সুশৃঙ্খল পরিবেশে বসবাস করবে। কবির কিন্তু এটা একটা কামনা ছিল, অর্থাৎ আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে, যে অর্থাৎ আজকে হয়তো পৃথিবীর মুক্তি হবে না, কিন্তু পৃথিবীর মুক্তি খুব অবশ্যম্ভাবী, খুব অল্প সময়ের মধ্যেই ঘটবে। এই কথাটা এটাকে কবি বোঝাতে চেয়েছেন। 14 এই বাতাসকে পরম সূর্য পুরঞ্জল ব্যাখ্যা করো। অর্থাৎ এই বাতাসকে পরম সূর্য পুরঞ্জল এখানে বলতে কবি একজন আশাবাদী লোক ছিলেন, পরম আশাবাদী একজন লোক ছিলেন, যে এই বাতাস অর্থাৎ এই পৃথিবীর বাতাসকে নির্মল সুন্দর স্বাচ্ছন্দ্য বাতাস করে তিনি অনুভব করেছেন, যে নিশ্চয়ই এখন পৃথিবীর হয়তো বাতাস খুব কোলাহলময়, ধ্বংসযোগ্য কর্মযোগ্য চলছে, ধ্বংসাত্মক কার্যকলাপে মানুষ লিপ্ত হচ্ছে, কিন্তু একটা সময় দেখবে সুচেতনা তাদের মধ্যে সুবুদ্ধির জাগ্রত হলে ঠিকই দেখবে সূর্য যেমন ভাবে কিরণ দেয়, ঠিক সেরকম ভাবে সূর্য, এখন তারা অন্ধকারে বসবাস করছে, এই অন্ধকার থেকে ঠিকই তাদের জীবনে একটা
প্রদীপ্ত বা সূর্যের প্রজ্বলিত হয়ে উঠবে তাদের জীবন। কবি এই জন্য এই বাতাসকে পরম সূর্যপর্য বলে এখানে সম্বোধন করেছেন। 15 কবি মানব সমাজে সচেতন প্রত্যাশা করেছেন কেন? কবি মানব সমাজে সচেতন প্রত্যাশা করেছেন এই জন্য যে প্রত্যেকটি মানুষের হৃদয়ে যদি সচেতন বা শুভবুদ্ধির বা মূল্যবোধের সৃষ্টি হয়, তাহলে কোনো মানুষ দ্বারা পৃথিবীর কোনো ক্ষতিকর বা নেতিবাচক কাজ বা চিন্তা করার অবকাশ থাকবে না। এই জন্য কবি মানব সমাজে সচেতন প্রত্যাশা করেছেন। এমনকি সুচেতনা যদি হয়, তাহলে পৃথিবীর মধ্যে কেউ কারো দ্বারা আহত হচ্ছে, নিহত হচ্ছে বা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু আর অন্য কোনো মানুষ দ্বারা অসম্ভব নয়। কবি এই জন্য বারবার পুরো কবিতাটি দেখবে সুচেতনার আহ্বান করেছেন। সুচেতনার মধ্য দিয়ে একটি সুন্দর, নির্মল, পরিপাটি সমাজ এবং দেশ যে গঠন করা যায়, এর মধ্য দিয়ে আমরা এই কথার মধ্য দিয়ে এটাই প্রতিমত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সুচেতনা কবিতা যে আজকে অনুধাবনমূলক প্রশ্নগুলো পড়লাম, এ থেকে আমরা জানতে পারলাম যে এই কবিতার যে মূল মেসেজ বা মূল সুর, সেটা হচ্ছে সুচেতনার আনয়ন করতে হবে। সুচেতনা যদি আনয়ন না করে, তাহলে পৃথিবীর কোনোভাবেই মুক্তি সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই সুচেতনা কবিতা থেকে আরো অনেকগুলো সৃজনশীল যদি বাসায় অনুশীলন করো, তাহলে এটা একদম কবিতাটি অনেক সহজ এবং ইজি মনে হবে তোমাদের কাছে। এই জন্যই এটা যেহেতু নতুন এই বছর পাঠ্য করা হয়েছে, এখানে তোমাদের ভালো করে, বিশেষ করে পাঠ পরিচিতি বা শব্দের অর্থ এবং টিকাগুলো যে রয়েছে, এগুলো ভালো করে পড়বে। পড়ার পরে দেখবে যে এই কবিতার যে মূল মেসেজ বা মূল সুর, তাহলে তোমাদের ভিতরে এটা জাগ্রত হবে। আর আরেকটা বিষয় তোমাদের জানিয়ে রাখি, এই কবিতাটি মূলত অক্ষরবৃত্তের ছন্দে লেখা হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, সচেতনা কবিতার পার্ট 2 এই পর্যন্তই ছিল। তাহলে আমরা 2টি ক্লাসে এই কবিতাটি পুরোপুরিভাবে আলোচনা করার চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হয়তো অন্য কোনো দিন অন্য কোনো নতুন বিষয় নিয়ে তোমাদের সাথে আবার হাজির হবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।